দোষ ছিল আমার? কেন আমার সাথে এমন করলি? কেন তুই আমাকে ধোঁকা দিলি? তোর যখন দেহের এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতি, তোর জন্য আমার সব কিছুই উজাড় করে দিতাম। আমি তো তোর ঘরে তোর ভালোবাসার জন্যই পড়ে থাকতাম। আমার ভালোবাসায় কি কমতি ছিল? নাকি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে স্থান দিয়ে তোকে জীবনসঙ্গী বানাতে চেয়েছিলাম? এটাই কি আমার ভুল ছিল? কি হলো, কথা বল। কেন তুই এমন করলি? কেন তুই আমাকে এভাবে ঠকালি? প্লিজ তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই। ভুল করে আবার আমার সামনে সাধু সাজা হচ্ছে? যা, তুই আজ থেকে আমার বাসায় আর থাকবি না। তোর এই ভদ্রের আড়ালে থাকা চরিত্রহীন চেহারাটা আমাকে আর কখনো দেখাবি না। যা, তুই আজই এই শহর ছেড়ে চলে যাবি। যদি তুই না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে বর্ষা চলে গেল। এদিকে শুভ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সাজিব এসে তাকে বোঝাতে লাগলো, এমন করিস না, বড় লোকের মেয়েরাই এমন না বুঝে কখন কি করে বসে কিছুই বোঝা যায় না। আচ্ছা অনেক তো বকবক করলাম, এবার পরিচয়টা দিয়ে নেই। যে মেয়েটি এতক্ষণ কথাগুলো বলল সে হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে অধরা জাহান বর্ষা। আর যাকে কথাগুলি বলল সে হলো আরিয়ান আহমেদ শুভ। তার পিতামাতাকে সেটা শুভ নিজেই জানে না। তবে তারা উভয়ে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরিচয় তো অনেক বললাম, এবার গল্পে আসা যাক। আপনারা তো এগুলো কিছুই বুঝতে পারেননি, আমি বুঝিয়ে বলছি। তাহলে চলুন ঘুরে আসি একটু অতীত থেকে। দিনটি ছিল শুক্রবার, তাই বাবা মেয়ে সারা শহর ঘোরাফেরা করে রাতে বাড়ির দিকে ফিরছে। তাদের গাড়িটা অবিরাম চলছে। এমন সময় রাস্তার ল্যাম্পপোস্টের বাটের দিকে চোখ আটকে যায় বর্ষার। সেখানে বর্ষা দেখতে পায় একটা ছেলে শুয়ে আছে আর তার শরীর থরথর করে কাঁপতেছে। তাই দেখে বর্ষা তার বাবাকে বলল, আব্বু, ওই যে দেখো, ল্যাম্পপোস্টের বাতির নিচে একটা ছেলে শুয়ে আছে। তার শরীরটা কিভাবে কাঁপছে! মনে হয় ছেলেটা খুব অসুস্থ। তুমি গাড়ি থামাও, ছেলেটাকে হাসপাতালে নিতে হবে। দেখ মা, তারা রাস্তার ছেলে, তারা ওভাবেই আটকা দেয়। দেখছস না তাদের থাকার কোনো জায়গা নেই, শরীরে কোনো কাপড় নেই। সে কোনো অসুস্থ হয়নি, তার মনে হয় শীত লাগছে তাই কাঁপতেছে। বাবা, আজ যদি আমি ছেলেটার জায়গায় থাকতাম তাহলে কি এই কথা বলতে পারতে? বর্ষার বাবা আর কোনো কথা বলে না, কারণ বর্ষা ছেলেটাকে তার সাথে তুলনা করেছে। আর বর্ষার বাবা বর্ষাকে অনেক ভালোবাসে, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থামিয়ে কাছে যায় বর্ষার বাবা। তাতে সে দেখতে পায় ছেলেটির গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই তাকে কুলে নিয়ে গাড়িতে উঠায় বর্ষার বাবা। পরে বর্ষা ছেলেটির মাথা তার রানের উপর দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো, আর বর্ষা তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ইস, কি মায়াবী চেহারা! যদি আমার আপন কেউ হতো, যদি সারা জীবন তাকে এইভাবে ধরে রাখতে পারতাম। আরও অনেক কিছুই ভাবছে, তবে আপনাদের আর বলবো না। তখনই বর্ষার কানে আওয়াজ আসে, মা এসে পড়েছি, নামো। পরে বর্ষা নেমে যায় আর ছেলেটিকে বর্ষার বাবা কুলে করে একটা রুমে নিয়ে যায়। পরে তাদের ফ্যামিলি ডাক্তার নিয়ে এসে ছেলেটির চিকিৎসা করায়। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। পরে ছেলেটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। একদিন বর্ষা তার রুমে গিয়ে, এখন কেমন লাগছে? ভালো। তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? নাই। মানে? আমি এতিম, আমার কেউ নেই তো বাসা কোথায় থাকবে? তো এতদিন চলতে কিভাবে? আমি স্কুল থেকে ফিরে এসে একটা চায়ের দোকানে কাজ করতাম। সেখান থেকে যা টাকা পেতাম তাই দিয়ে কোনো রকম খরচ চলতো। তো তুমি কোন ক্লাসে পড়তে? এবার পিএসসি দিচ্ছি। তোমার রেজাল্ট কত? আপনাদের বলা বারণ, কারণ আপনারা আবার হিংসা করবেন। তুমি তো আমার থেকে অনেক বেশি নাম্বার পেয়েছো। এখন কি করবে? আগে যা করতাম। যদি আমি তোমাকে কাজ দিই, তুমি করবে? করব। তাহলে কাল থেকে আমাকে রাতে পড়াবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বর্ষা এগুলো কেন বলছে? তার বাবা মা তো বলতে পারতো বর্ষাকে। তার মা 2 বছর রেখেই মারা যায়, আর বর্ষার বাবা বিজনেসের কাজে সারাদিন বাইরে থাকে, তাই বর্ষা নিজের ভালো মন্দ নিজেই বুঝে নেয়। পরে তারা আরও কিছুক্ষণ গল্প করে বর্ষা তার রুমে চলে যায়। পরের দিন বর্ষা শুভকে তার স্কুলে ভর্তি করে দেয়। এভাবেই শুরু হয় তাদের পথ চলা।
পরে শুভ স্কুল থেকে ফিরে আসলে বর্ষা তার রুমে এসে বলে, এটা বুঝি নাই, এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, একটু বুঝিয়ে দাও। এভাবেই কেটে গেল 2 বছর। তারপর থেকে বর্ষা কেন যেন শুভর পিছনে সিআইডির মতো লেগে যায়, কখন কি করে, কার সাথে কথা বলে ইত্যাদি। হঠাৎ একদিন বর্ষা শুভকে স্কুলে দেখতে পায়, একটা মেয়ের সাথে কথা বলছে। তখন বর্ষা তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাসে চলে যায়। পরে যখন তাদের ক্লাস শেষ হয় তখন তারা একসাথে গাড়ি করে বাড়ির দিকে ফিরে। এর মধ্যে বর্ষা শুভর সাথে একটাও কথা বলে না। অন্যদিন হলে বর্ষা শুভর কান ঝালাপালা করে দিত, কিন্তু আজ বর্ষা একটাও কথা বলছে না। শুভ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এতে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। পরে যখন বাড়িতে আসে তখন বর্ষা তার রুমে চলে যায়। বিকাল শেষে রাত হয়ে যায়, তবুও বর্ষা শুভ রুমে আসে না। এদিকে শুভ ভাবতে থাকে, যে মেয়ে দিনে 20 বার আমার রুমে না আসলে তার পেটের ভাত হজম হয় না, আমি কি এমন করলাম যে বর্ষা আমাকে এড়িয়ে চলছে, আমার সাথে কথা বলছে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। পরের দিন ঘুম থেকে বর্ষা শুভকে না ডেকে একাই স্কুলে চলে যায়। এদিকে শুভ ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে অবাক, প্রায় 10টা বেজে গেছে। পরে শুভ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। তখন বর্ষাকে দেখতে পায় ক্লাসের দিকে যাচ্ছে। বর্ষা দাঁড়াও। কিন্তু বর্ষা তার কথা না শুনে চলতে থাকে। প্লিজ বর্ষা দাঁড়াও, আমার কোনো ভুল হলে বলো, সেটা আমি শুধরে নেব। প্লিজ বর্ষা, এভাবে আমাকে এড়িয়ে যেও না, আমার সাথে কথা বলো। যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি এখান থেকে চলে যাব। তখনই সজীব বলল, আমাকে রেখে তুই কোথায় যাবি? আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, এরই মধ্যে শুভর একটা বেস্ট ফ্রেন্ড হয়েছে, তার নাম তো আগেই বলেছি। দেখ না সজীব, বর্ষা আমার সাথে কথা বলছে না, আমাকে এড়িয়ে চলছে। বর্ষা, তুমি শুভর সাথে কথা বলছো না কেন? তোমার বন্ধুকে বলে দাও আমার সাথে তার কথা বলার কি প্রয়োজন। তার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বলতে বলো। এতক্ষণে শুভ বুঝতে পারলো তাকে এড়িয়ে চলার কারণ কি। বিশ্বাস করো, আমি তার সাথে শুধু একটা পড়া নিয়ে কথা বলছি। সত্যি? হুম। আমি বলে দিলাম, আজকের পর থেকে যদি তুমি কোনো মেয়ের দিকে তাকাও বা কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। সেদিন আমার থেকে আর খারাপ কেউ হবে না। আচ্ছা বাবা, বলবো না। আমার মাথায় হাত রেখে বলো। তারপর শুভ বর্ষার মাথায় হাত রেখে বলল, চলো আজ আমরা ক্লাস করব না, ঘুরতে যাব। চলো। এভাবে তাদের খুনসুটির মধ্যে চলে গেল আরও একটি বছর। হঠাৎ একদিন শুভ তার বন্ধু সজীবের সাথে স্কুলে বসে গল্প করছে। এমন সময় তার ক্লাসমেট জুই আসলো। কিছু বলবা? এদিকে একটু আসবা, কিছু পার্সোনাল কথা আছে। এখানেই বলো। প্লিজ আসো না। পরে শুভ তার সাথে একটা নির্জন জায়গায় গেল। এখন বলো। তখন জুই শুভর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে লাগলো। শুভ, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু বর্ষার জন্য তোমাকে বলতে পারি নাই। প্লিজ শুভ, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর সাহস কি করে হয় শুভকে প্রপোজ করার? যা এখন এখান থেকে। যদি তোকে আর কোনোদিন শুভর আশেপাশে দেখি সেদিন তোর হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। যা আমার চোখের সামনে থেকে। জুই কান্না করতে করতে চলে গেল। তুমি তাকে মারলে কেন? তোকে সে প্রপোজ করবে কেন? আমাকে তার ভালো লেগেছে তাই সে প্রপোজ করেছে, এতে তোমার সমস্যা কোথায়? কুত্তা, আমার জিনিসে হাত দিলে আমার সমস্যা হবে না তো কার হবে? তোমার জিনিস মানে? কুত্তা, তোকে আমি ভালোবাসি। কি? তুই কি কিছুই বুঝতে পারিস না? আমি তোকে ভালোবাসি। তোকে কত কিছুর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোকে ভালোবাসি। কেন তুই বুঝিস না? কেন তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিই না? তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার মনে হয় তোকে আমি হারিয়ে ফেলবো। এটা কখনো সম্ভব না বর্ষা, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ? না বর্ষা, তোমার রূপের কাছে পরিও হার মানবে। তাহলে সমস্যা কি? দেখো বর্ষা, এমনিতেই আঙ্কেল আমাকে দেখতে পারে না, আবার যদি তোমার সাথে কোনো সম্পর্কে জড়াই তাহলে আঙ্কেল আমাকে মেরেই ফেলবে। আব্বুকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আব্বু তোমাকে কিছুই বলবে না। কিছু না বললেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাহলে আমার লাশ দেখার তোমার খুব ইচ্ছে, তাই না? কিছুক্ষণ পর এসে আমার লাশটা দেখে যেও।
এই বলে বর্ষা চলে যেতে লাগলো। তখনই বর্ষার হাত শুভ টেনে বুকের সাথে ঝরিয়ে নিল। পাগলি, আমাকে রেখে তুই কোথায় যাবি? আমার তোকে না দেখলে যে দিন কাটে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে এতক্ষণ এগুলো বললে কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি বলো। কুত্তা, বিড়াল, হনুমান, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে। না সোনা, তোমাকে কষ্ট দিলে আমার একদমই ভালো লাগে না। তখন বর্ষা শুভকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুমি তো আবার কখনো আমাকে ছেড়ে চলে যাবে না? মৃত্যু ব্যতীত আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এখন আমাকে ছেড়ে দাও, মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। তখন বর্ষা ছেড়ে দিয়ে বলল, তোমার মাথাটা একটু নিচু করো। কেন? এমনি করো প্লিজ। শুভ মাথা নিচু করলো। তখনই বর্ষা, না, এটা কি হলো? তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ, তাই একটা গিফট দিলাম। এখন চলো কোথায়? নদীর পাড়ে। আচ্ছা চলো। পরে তারা সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলো। এভাবে কিছুদিন চলে গেল। একদিন বর্ষার বাবা বর্ষাকে তার রুমে ডাকলো। কি বাবা, বলো। মা, আজ একটা কাজে এক জায়গায় যাব, আজকে বাসায় ফিরতে পারবো না। তুমি আজকে তোমার আন্টিকে থাকতে বলো। বর্ষা মনে মনে অনেক খুশি, কারণটা পরে জানবেন। আচ্ছা, আব্বু বলবো। তখন বর্ষার বাবা চলে যায়। পরে বর্ষা আর শুভ একসাথে স্কুলে যায়। ছুটি হলে পরে তারা একটা পার্কে যায় ঘুরতে। সেখান থেকে সন্ধ্যায় শুভ বাড়ি চলে এসে নামাজ পড়তে বসে। এমন সময় বর্ষা তার রুমে এসে তার কুলে বসে পড়ল। বর্ষা, এটা কি হলো? তুমি কিন্তু দিন দিন বেশি পাগলামি করছো। আমি তো তোমার পাগলি, তাই তোমার সাথে একটু পাগলামো করি। আমি এভাবে বসেছি, তোমার কি তাতে ভালো লাগে না? তা নয়, অনেক ভালো লাগতেছে। তবে যদি আঙ্কেল দেখে ফেলে? সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আমার পড়তে হবে, আমি পারবো না। এখন হাত থেকে বইটা রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরো। তোমাকে জড়িয়ে ধরলে বই ধরবো কিভাবে? আমার ঘাড়ে মাথা রাখো। আচ্ছা। এই বলে বর্ষাকে জড়িয়ে ধরলো। তখন বর্ষা শিউরে উঠল। কিছুক্ষণ এভাবেই তারা পড়তে থাকলো। এভাবে থাকলে কি আর পড়া হয়? যাদের গার্লফ্রেন্ড বা বউ আছে তারা ভালো জানেন। আমার নাই, তাই বলছি ওভাবেও পড়া যায়। পরে আন্টি খাবার জন্য ডাকলো। তারা একসাথে ডিনার করে আবার পূর্বের ন্যায় বসলো। কিছুক্ষণ পর শুভ পড়ল, বর্ষা তুমি তোমার রুমে চলে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি ঘুমাও, আমি তোমাকে না করেছি? আমার কোলে বসে থাকলে আমি কিভাবে ঘুমাবো? পরে বর্ষা কোল থেকে নামলো। অতঃপর শুভ বিছানায় একপাশে শুয়ে পড়ল। তখন বর্ষা তার পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি এখানে শুয়ে পড়লে কেন? আঙ্কেল দেখে ফেলবে। তুমি যাও এখান থেকে। এটা বলেই শুভ যখন বর্ষার দিকে ফিরে, তখন বর্ষার 4 ঠোঁট এক করে দেয়। 4 মিনিট পর ছেড়ে দিয়ে বর্ষা বলল, আবার যদি যেতে বলো তাহলে কিন্তু অন্য কিছু করে ফেলবো। না না, আর কিছু বলবো না। তবে যদি আঙ্কেল এভাবে আমাদের দেখে ফেলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আব্বু আজ বাড়িতে আসবে না, একটা কাজে বাইরে গেছে আমাকে বলে। তাহলে তো কোনো সমস্যা নাই। হুম। পরে তারা এভাবে ঘুমিয়ে যায়। এদিকে বর্ষার বাবার কাজ তাড়াতাড়ি শেষ হওয়ায় রাতে সে বাড়ি ফিরে যখন তিনি তার রুমে যেতে লাগে তখন বর্ষার রুম খোলা দেখতে পায়। তাই বর্ষার বাবা বর্ষার রুমে উকি দেয়, কিন্তু বর্ষাকে দেখতে পায় না। পরে বর্ষার বাবা সারা বাড়ি খুঁজে বর্ষাকে না পেয়ে শুভ রুমে উকি দেয়। শুভ রুমে উকি দিয়ে বর্ষার বাবা যা দেখতে পায় তা দেখে বর্ষার বাবা চমকে ওঠে। কারণ তখন শুভ যেভাবে বর্ষাকে জড়িয়ে ধরে শুয়েছিল, মনে হয় বর্ষা তার ছদ্ম বিয়ে করা বউ। এটা দেখে বর্ষার বাবা মনে মনে ভাবতে থাকে, শালাকে এতদিন দুধকলা দিয়ে পুষলাম, সেই আজ আমার পিছনে ছুরি মারছে। তখন বর্ষার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে কীভাবে তাদের দুজনকে আলাদা করা যায়, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। সেই বুদ্ধিটাও পেয়ে যায়। তাই পরের দিন শুভকে বর্ষার বাবা তার রুমে ডাক দেয়। জি আঙ্কেল। সোফায় বসো। বসার পর বর্ষার বাবা শুভকে জিজ্ঞাসা করলো, তোমাদের পড়ালেখা কেমন চলছে? ভালো। তার সাথে আরেকটা, ওটা কেমন চলছে? বুঝলাম না আঙ্কেল। আমি না বুঝার মতো কিছু বলি নাই। তখন শুভ বুঝে যায় যে কিসের কথা বলছে বর্ষার বাবা। তখন শুভ মনে মনে ভাবতে থাকে, এবার আর এই বাড়িতে থাকা হবে না, আমাকে নিশ্চয় তাড়িয়ে দেবে। কি হলো? চুপ কেন? কথা বলো।
দেখো, তোমাকে আমি ভালোভাবে বলছি, তুমি বর্ষাকে ভুলে যাও। আমি তোমাদের সম্পর্ক কখনো মেনে নিতে পারবো না। আর আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। আমি বাড়ি থেকে বের হবো ঠিক, কিন্তু বর্ষাকে আমি ভুলতে পারবো না। তোর কি যোগ্যতা আছে বর্ষাকে ভালোবাসার? তুই তো নিজেই চলতে পারিস না, চলিস আমার টাকায়। কিভাবে তাকে ভালোবাসার স্বপ্ন দেখোস? না আছে তোর বাড়ি, না আছে তোর গাড়ি। তুই তো 1 বছর কামাই করেও আমার মেয়ের 1 মাসের খরচ চালাতে পারবি না। তোকে আবারও বলছি, তুই বর্ষাকে ভুলে যা। বর্ষাকে না ভুললে আপনি কি করবেন? তুই যদি বর্ষাকে না ভুলিস, তাহলে তোকে বর্ষার সামনে এমন খারাপ বানাবো যে বর্ষা তোকে কখনো আর 2 চোখে দেখতে পারবে না। আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, আমাকে কখনোই সে ভুল বুঝবে না। আপনি যা করার করেন। এই বলে শুভ বর্ষার বাবার রুম থেকে চলে এসে সোজা সজীবের কাছে গিয়ে এই বিষয়ে আলাপ করে কি করা যায়। আর তখনই বর্ষা এসে ঠাস ঠাস করে 4টা চড় মেরে ওই কথাগুলো বলে, যেটা আপনারা গল্পের প্রথমে দেখেছেন। তারপর শুভ মনে মনে ভাবতে লাগলো, বর্ষার বাবা মনে হয় এমন কিছু বর্ষাকে বলেছে যার জন্য বর্ষা আমাকে মারলো আর এভাবে ভুল বুঝে চলে গেল। আপনারা চিন্তা করেন না, অতি শীঘ্রই জানতে পারবেন বর্ষার বাবা বর্ষাকে কি বলেছে। তো চলুন বর্তমানে ফিরে আসি। দোস্ত, আমি আর এই শহরে থাকবো না। আমি বর্ষার মৃত্যুর কারণ হতে পারবো না। আমি চলে যাব এই শহর ছেড়ে। কি পাগলামি কথাবার্তা বলছিস তুই? কোথায় যাবি? দেখ, বর্ষা মনে হয় তোর কোনো বিষয় নিয়ে রেগে গেছে, তাই এমন বলছে। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, কিছুই ঠিক হবে না। বর্ষা কখনো আমার প্রতি রাগ করলে এমন ব্যবহার করে না। সে মন থেকেই বলেছে। তোর সাথে বর্ষা কেন এমন করলো? তুই কি কিছু বুঝেছিস? না, তবে মনে হয় বর্ষার বাবা তারে আমার নামে মিথ্যা কিছু বলেছে। তাহলে চলে যাবি কেন? কি জন্য তোর সাথে এমন করলো সেটা না জেনে? বর্ষা যেই জন্যই করুক সেটা আমার জানার প্রয়োজন নেই। তুই কি সত্যি বর্ষাকে ভালোবাসতি? হুম। তাহলে পারবি কি তাকে ভুলে থাকতে আর তার থেকে দূরে থাকতে? না পারলেও পারতে হবে। আমি এমন মেয়েকে আমার জীবনসঙ্গী হিসাবে চাই না, যে মেয়ে সত্যিটা না জেনে কিছু করে বসে। আচ্ছা, তুই যখন বলছিস চলে যাবি, তখন আর তোকে আটকাবো না। আর 1000বার বললেও তোকে আটকাতে পারবো না। ধর এই 5000 টাকা নে, তোর কাজে লাগবে। আর যেখানেই যাস প্রত্যেক দিন আমাকে ফোন দিবি। আচ্ছা, এই বলে শুভ চলে গেল। এদিকে বর্ষা কান্না করতে করতে তার বাড়িতে এসে তার বাবাকে বলল, আব্বু, আমি বিয়ে করব, তুমি পাত্র দেখো। বর্ষার বাবা বর্ষার এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন, কারণ সে তার প্ল্যানে সাকসেস হয়েছে। বর্ষার বাবা কিছুক্ষণ পর তার রুমে গেল। তারপর গিয়ে দেখলো বর্ষা বালিশে মুখ গুজে কান্না করতেছে। দেখ মা, ওই ছোট লোকটার জন্য এভাবে কষ্ট পাস না, ওদের চরিত্রই এমন। দেখ মা, তোর জন্য একটা ছেলে আমি পছন্দ করেছি। ছেলেটি অনেক ভালো, তার আমাদের মতোই একটা কোম্পানি আছে। তোমার পছন্দ হলেই আমি তার সাথে কথা বলবো। ছেলেটির নাম হলো রাকিব। এদিকে শুভ একটি বাস স্টেশনে এসে একটি বাসে উঠে বসে ভাবতে লাগে কোথায় যাবে, কি করবে। কিছুই বুঝে আসছে না তার। তখনই তার কানে আওয়াজ আসে, স্যার, আপনি কোথায় যাবেন? বাসটি যেখানে থামবে এটা রাজশাহীতে থামবে। ওখানে নামিয়ে দিন। কিছুক্ষণ পর বাস রাজশাহীতে থামলো। শুভ বাস থেকে নেমে এক রাস্তা ধরে চলতে লাগলো। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, শুভ ভাইয়া এই শহরে কি মনে করে? শুভ পিছনে তাকিয়ে দেখে তার জুনিয়র এক ভাই। এই শহরে আসলাম কাজ করতে, পড়ালেখা আর ভালো লাগছে না। কি কাজ করবেন? থাকবেন কোথায়? ভাবছেন কিছু? না, যে কাজ পাবো সেটাই করব, আর একটা মেস ভাড়া নেব। ঠিক আছে, আমার সাথে চলেন, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। পরে জুনিয়র ছেলেটি শুভকে নিয়ে তাদের কোম্পানিতে চাকরি দেয় আর একটা বাসা ভাড়া নেয় শুভর জন্য। শুভ সেখানে গিয়ে বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে কিছু খেয়ে ঘুমিয়ে যায়। এদিকে পরের দিন বর্ষাকে দেখতে আসে রাকিব ও তার বাবা মা। বর্ষাকে দেখে তাদের পছন্দ হয়। পছন্দ হবেই না কেন, যেমন তার রূপ যৌবন, মনে হয় পরি তার কাছে হার মানবে। আর টাকা পয়সার দিক দিয়েও পারফেক্ট। পরে তারা কথাবার্তা বলে 3 দিন পর বর্ষার বাবা বর্ষার বিয়ে ঠিক করে ফেলে। পরে আরও কিছুক্ষণ গল্প করে তারা চলে যায়। এদিকে শুভ জুনিয়র ছেলেটির সাথে তাদের অফিসে যায়। জুনিয়র ছেলেটি তাদের সকল কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয় শুভর। সেই দিন শুভর ভালোভাবেই কেটে যায়। পরের দিন বর্ষার বাবা বর্ষাকে বলল,
তুমি রেডি হও, রাকিব আসতেছে তোমাকে নিয়ে তোমাদের বিয়ের মার্কেট করতে যাবে। পরে বর্ষা রেডি হয়ে রাকিবের সাথে একটা মার্কেটে যায়। তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে রাকিব চলে যায়। তখনই একটা মেয়ে এসে বর্ষার পা ধরে কান্না করে আর বলে, আপনার দোহাই লাগে, আপনি রাকিবকে বিয়ে করিয়েন না। তার বাচ্চা আমার পেটে, আমার এই বাচ্চাটার বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করিয়েন না। কি বলছেন এগুলো? নেশা করে এসছেন নাকি? রাকিব কখন বিয়ে করলো? মিথ্যে কথা বলার জায়গা পান না? যান এখান থেকে। আমি মিথ্যা বলছি না, আমাকে তুমি বিশ্বাস করো বোন। বিশ্বাস আপনাকে কিভাবে করব? সে যে আপনার স্বামী। মেয়েটি তার মোবাইল থেকে কিছু পিক দেখালো। তাতে বর্ষার চোখ কপালে উঠে গেল, কারণ পিকগুলো ছিল তাদের বিয়ের পিক। এবার তো বিশ্বাস করবা বোন। তোমাকে বিয়ে সে কতদিন আগে করেছিল? 6 মাস আগে। এখন কি আপনার সাথে সে সম্পর্ক রাখে না? না বোন। বিয়েটা কি সেটা পারিবারিকভাবে হয়েছে? না। তাহলে কি পালিয়ে বিয়ে করেছেন? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আপনি একটু সাইডে যান, রাকিব আসছে। পরে মেয়েটি অন্য জায়গায় চলে গেল। তখনই রাকিব আসলো। কি গো বর্ষা, তোমার কাপড় পছন্দ হয়েছে? কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? তোর ঘরে বউ থাকতে আমাকে বিয়ে করার ইচ্ছা করিস? কি বলছো এসব? আমি আবার বিয়ে কখন করলাম? বিয়ে করে আবার মিথ্যে বলিস? তারা তোকে আজকেই পুলিশে দেব। কি পাগলামি কথাবার্তা বলছো? এগুলো তোমাকে কে বলেছে? আমি পাগলামি করছি? দাঁড়া। এটা শুনেই যখন মেয়েটি আসলো, রাকিবের চোখ কপালে উঠে গেল। কি হলো? তাকে দেখে চমকে উঠলি কেন? মেয়েটি তোর কে? এই শালা, কথা কস না কেন? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনও এরকম করব না। আমার কাছে মাপ চাইতে হবে না, তোর বইয়ের কাছে মাপ চা। যদি সে মাপ করে তাহলে আমি তোকে মাপ করব, আর যদি মাপ না করে তাহলে তোকে এখনই পুলিশে দেব। সালমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনও তোমাকে ছেড়ে যাব না। প্লিজ সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজকেই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে কান্না করতে করতে নিচে বসে গেল রাকিব। তারপর সালমা রাকিবকে বসা থেকে তুলে জড়িয়ে ধরে আর বলে, তুমি আর কখনো আমাকে কষ্ট দিবে না তো? আমি জীবনে আর কখনো তোমাকে কষ্ট দিব না মা। এই বলে রাকিব কপালে একটা লম্বা কিস করলো। এই যে সালমা কিসমিস পরে, এখানে অনেক পাঠক ভাইরা দেখতেছে আর তাদের কিছু প্রশ্ন আছে। আপনাদের দুজনের ভালোবাসার গল্প কিন্তু এখনও পাঠক ভাইদের কাছে পরিষ্কার হয়নি। আপনারা দুজন ভালোবেসে বিয়ে করেছেন, তো ঘরে না নেওয়ার কারণ কি, আর কিভাবে আপনাদের প্রেম কাহিনীটা শুরু হয়েছে পাঠক ভাইদের একটু বলেন। তারপর সালমা বলতে শুরু করলো। শুনেন তাহলে আমাদের প্রেম কাহিনী কিভাবে শুরু হয়েছে। আমি একদিন আমার বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। সেদিন বিয়েতে একটা নীল পাঞ্জাবি পরা ছেলের উপর ক্রাশ খাই, আর সেদিন তাকে প্রপোজ করি। সাথে সাথে সে আমার প্রপোজ গ্রহণ করে। ছেলেটি আর কেউ না, সে হলো রাকিব। সেখান থেকেই আমাদের ভালোবাসা শুরু হয়। কিছুদিন যাওয়ার পর একদিন রাকিব আমাকে বলে সে আমাকে বিয়ে করবে। আমি তাতে রাজি হয়ে যাই। পরে আমরা একটা কাজে অফিসে গিয়ে বিয়ে করি। তারপর আব্বু আম্মুকে মিথ্যা বলি যে আমাদের সামনে পরীক্ষা, তাই কিছুদিন মেসে থাকতে হবে, আর তারা তাতে নিষেধ করেননি। পরে আমরা একটা হোস্টেল ভাড়া করে সেখানেই বাসর করি। কিছুদিন আমরা ওখানেই একসাথে থাকি। একদিন আমি রাকিবকে বলেছিলাম যে আমাকে তার বাড়ি নিয়ে যেতে। রাকিব বলেছিল কিছুদিন পর নিয়ে যাবে। এভাবে কিছুদিন যাওয়ার পর সে আমার আর খোঁজ নেয় না, আমার সাথে থাকেও না। তাকে ফোন দিলে বন্ধ বলে। সে হঠাৎ একদিন ফোন দিয়ে বলে সে আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আমি না রাখার কারণ জিজ্ঞেস করলে বলে নাই, এটাই ছিল আগের থেকে এখন পর্যন্ত আমাদের প্রেম কাহিনী। বর্ষা তাদের গল্প শোনার পর গাড়ি নিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, এক শালাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম। সে আমাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে রুম ডেট করলো। আরেকটাকে বিয়ে করতে চাইলাম, সেই শালা আগেই বিয়ে করে ফেলেছে। এই জীবনে আর বিয়েই করব না। তখনই সামনে একটা মেয়েকে দেখতে পায় বর্ষা,
যে মেয়েটি একটি ছেলের কোমরে হাত রেখে হেসে হেসে গল্প করছে তা দেখে বর্ষা গাড়ি থেকে নেমে মেয়েটিকে, তোর কয়টা পুরুষ লাগে? একটা দিয়ে হয় না? কি আবল তাবল কথা বলছেন? নেশা করে আসছেন নাকি? আমি আজ পর্যন্ত আমার স্বামী ব্যতীত কখনো অন্য পুরুষের সাথে এক বিছানায় থাকিনি। বর্ষা তার মোবাইল থেকে একটা ভিডিও চালু করে দেখালো। তাহলে এটা কি? ছেলেটি ভিডিও দেখার সাথে সাথে বর্ষার হাত থেকে মোবাইলটা নিয়ে মাটিতে ঢিল মেরে ভেঙে ফেলে। তোমার সাহস কি করে হয় এই ফেরেশতার মতো আমার ভাইটাকে নিয়ে আমার স্ত্রীকে অপবাদ দেওয়ার? যদি সেই দিন আমার ভাইটা না থাকতো তাহলে হয়তো আমাদের দুজনকে আত্মহত্যা করতে হতো। কি? তার ভাই? আপনি কিভাবে হলেন? সে তো এতিম, আমার বাড়িতে ছোটবেলা থেকেই থাকতো। ওই ঘটনার পর থেকে আমরা তাকে ভাই বানিয়েছি। কোন ঘটনা? আমি কিছুই বুঝতাছি না, একটু বুঝিয়ে বলেন প্লিজ। শোন, একদিন বিকেলবেলা আমরা দুইজন এক নির্জন জায়গা দিয়ে আসতেছিলাম। তখনই কিছু ছেলে পিছন থেকে এসে আমার গলায় ছুরি ধরে। মাইশার জামা কাপড় আমার সামনেই ছিঁড়তে থাকে। মাইশা জোরে জোরে চিৎকার করে বলে, সাইদ আমাকে বাঁচাও, আমাকে এদের হাত থেকে বাঁচাও, এরা আমাকে শেষ করে ফেলবে। কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি তার চিৎকার কোনো সাড়া দিতে পারিনি, কারণ আমার গলায় ছুরি ধরেছিল। পরে যখন মাইশার সমস্ত কাপড় খুলে ফেলে তাকে ধর্ষণ করতে যাবে, তখনই ফেরেশতার মতো আমার ভাইটা আসে তাদের হাত থেকে আমার স্ত্রীকে বাঁচায়। তারপর যখন তার জামা খুলে আমার স্ত্রীকে পরতে দিয়েছে, তখন হয়তো কেউ এটা ভিডিও করেছে আর বাকিটুকু এডিট করেছে। তার মানে আমার শুভ নির্দোষ? আচ্ছা, আপনার নাম কি? থাকেন কোথায়? তারপর বর্ষা সমস্ত কিছুই বলল ওর ব্যাপারে। শোন বর্ষা, যে এই ভিডিওটা করেছে সে হয়তো চায় না তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকুক, তাই এরকম একটা ভিডিও বানিয়ে তোমাকে দিয়েছে যাতে তুমি ভুল বুঝে তাকে তাড়িয়ে দাও। শোনো বর্ষা, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে কোনোদিন মন থেকে ভালোবাসো তাহলে তার প্রতি অগাধ বিশ্বাস রাখবে, তার প্রতি কখনো বিন্দু পরিমাণ সন্দেহ রাখবে না। যদি এটা করো তাহলে আস্তে আস্তে তোমার সমস্ত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে। দেখো বর্ষা, যা ভুল করার করে ফেলেছো, এখন যদি শুভকে ভালোবেসে থাকো তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। ভাইয়া আপু, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি আর তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ আপু, ছোট বোন হিসাবে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। আর আমার ভাইটাকে ফিরিয়ে নিয়ে আমাদের কাছে আসবে। আচ্ছা। এই বলে বর্ষা সেখান থেকে সোজা সজীবের কাছে চলে আসে। সজীব সেই সময় একা একা একটি গাছের নিচে বসেছিল। এই সজীব, তুমি এখানে একা কেন? তোমার বন্ধু কই? সজীব মাথা তুলে বর্ষাকে দেখে সেখান থেকে চলে যেতে লাগে। প্লিজ সজীব, আমার কথাটা শোনো, প্লিজ যেও না, আমি তোমার পায়ে পড়ি। দেখো বর্ষা, আমার পা ছাড়ো। তোমাদের মতন অহংকারী মেয়ে আমি দেখতে চাই না। কি দোষ ছিল আমার বন্ধুর? তুমি তাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। সে গরিব ছিল বলে আমার ফেরেশতার মতন বন্ধুটাকে কত একটা বড় অপবাদ দিলে তুমি। তুমি তো ছোট থেকেই তার সাথে বড় হয়েছো, তাই না? তবু কি তুমি তার চরিত্র সম্পর্কে জানোনি? সেদিন তো তুমি একসাথেই সারা রাত শুভর বুকে ঘুমিয়েছিলে। যদি তার এমন চরিত্রই থাকতো তাহলে তোমাকে কিছু করতে পারতো, আর কিছু করলেও তো তুমি না করতে পারতে না, কারণ তুমি ওর ভালোবাসায় অন্ধ ছিলে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর শুভ কোথায় এটা বলো প্লিজ, আমি তার কাছে মাপ চাইবো। তুমি আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে, এটা বললে দেখে আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু শুভর সাথে আমার কোনো যোগাযোগ নেই। সে কোথায় আছে আমি তা জানি না। বলো সজীব, শুভ কোথায় আছে? জানি না বর্ষা। সেদিন তাকে তুমি অপমান করার পর কোথায় যেন চলে গেছে, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আমায় কিছু বলেও যায়নি। ঠিক তখনই সজীবের মোবাইলে ফোন আসে। সজীব ফোন পকেট থেকে বের করতেই বর্ষা তার থেকে মোবাইল কেড়ে নিয়ে স্ক্রিনে দেখতে পায় শুভ নামটা ভেসে উঠেছে। বর্ষা ফোন রিসিভ করে আর কানে ধরে। ওপাশ থেকে, দোস্ত কেমন আছিস? আমি এখানে অনেক ভালো আছি রে। কেউ এখন আর আমাকে বর্ষার মতো ভুল বুঝে আমাকে তাড়িয়ে দেয় না, আমাকে কেউ শাসনও করে না। এখন আমি বিন্দাস। দোস্ত কি হলো দোস্ত, কথা বলছিস না কেন? আমি তোর সাথে দেখা করিনি দেখে আমার উপর রাগ করছিস? দোস্ত কথা বল, তুই তো জানোস বর্ষা সেদিন কি বলেছিল আমাকে।
সেখানে দেখলে নাকি তার মরা মুখ দেখতে হবে। আমি কিভাবে পারবো আমার কারণে আমার ভালোবাসার মরা মুখ দেখতে? দোস্ত, তুই আমার সাথে কথা বল। বর্ষা না হয় ভুল বুঝে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তুই বর্ষার মতো আমাকে জেনে বুঝে দূরে ঠেলে দিস না। তুইও যদি তার মতোই হস তাহলে কিন্তু আমি মারা যাব। প্লিজ তুই আমার সাথে কথা বল প্লিজ। শুভ তো আর জানলো না ফোনে তার বন্ধু সজীব নেই, অন্য কেউ ছিল। বর্ষা তখন ফোন কেটে দিয়ে কান্না করতে করতে বাড়ি চলে যায়। এদিকে শুভ তার বন্ধু সজীব তার সাথে কথা না বলায় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে রেখে ভাবতে থাকে, শেষমেশ সজীবও আমার সাথে কথা বলল না, আমাকে বলবো যে দূরে ঠেলে দিল। আমি আর কখনো তাদের নিকট ফোন দিব না। এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে যায় শুভ বলতেই পারে না। এদিকে সজীব একের পর এক শুভকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু শুভর কোনো ভ্রুক্ষেপ নাই। আর থাকবেই বা কীভাবে, সে তো মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গেছে। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। এই সকালবেলা আবার কে এলো আমার মূল্যবান ঘুমটা নষ্ট করতে? এদিকে কলিং বেল একের পর এক বেজেই চলেছে। শুভ বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে যাকে দেখতে পায় তাতে তার মুখের ভাষা হারিয়ে যায়। শুভ দরজা খুলেই অবাক, কেননা সামনে দাঁড়িয়েছিল বর্ষা। শুভ হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। এইভাবেই কি তাকিয়ে থাকবে? না, ভেতরে যেতে দেবে? এমনিতেই সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। বর্ষার কথায় শুভর হুঁশ আসলো। কি? আপনি সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন মানে? আর আপনি এই চরিত্রহীন ধোঁকাবাজের বাড়িতে কি মনে করে আসলেন? আর আপনি জানলেন বা কী করে আমি এখানে থাকি? বর্ষা শুভকে ধাক্কা মেরে রুমে ঢুকে পড়ল। কি হলো, কথা বলছেন না কেন? আমাকে দেখতে আসেন বেঁচে আছি কিনা মরে গেছি? তার আগেই বর্ষার চার ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে, কুত্তা, আরেকবার মরার কথা বললে তোকে আমি খুন করব। শুভ বর্ষার আচরণ দেখে অবাক। যে মেয়ে 2 দিন আগে অপমান করে তাড়িয়ে দিল, আর আসছে মেয়ে কিনা তার বাড়িতে আসছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান, চরিত্রহীন ধোঁকাবাজ আবার আপনাকে কিছু করে ফেলতে পারে। শুভ প্লিজ, তুমি এমন কথা বলো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আরে কি করছেন, পা ছাড়েন। আপনারা ভালো বড়লোক মানুষ, আপনাদের কখনো ভুল হয় নাকি? আমি তোমার পা ছাড়বো না, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও তোমাকে ভুল বুঝবো না। প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি এক শর্তে। বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। আপনি এখন আমার সামনে থেকে চলে যাবেন, আর কোনোদিন আমার সামনে আসবেন না। এমন কথা বলো না, তার চেয়ে তুমি আমার গলা টিপে মেরে ফেলো, তবুও তোমার থেকে আমাকে পৃথক হতে বলো না। আমি শুধু তোমার জন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি। প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও। সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি ওই মেয়েকে আমার জীবনসাথী করতে পারবো না, যে মেয়ে কোনো জিনিস যাচাই বাছাই না করে এমনিতেই কাউকে অপবাদ দেয়, ভুল বুঝে দূরে ঠেলে দেয়। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমি কখনো আপনাকে মেনে নিতে পারবো না। আপনার উপর সমস্ত ভালোবাসা সেদিনই শেষ হয়ে গেছে, আপনি এখান থেকে চলে যান। আমি না বুঝে সেদিন তোমাকে অপমান করেছি, মেরেছি। তুমি তো একটি বার বলতে পারতে যে আমি কিছুই করিনি, এগুলো তোমার বাবার সাজানো নাটক। সেদিন কি আমাকে কোনো কথা বলার সুযোগ দিয়েছিলেন? আর আমি তো এখন পর্যন্ত এটাও জানি না যে ওই দিন আমার সাথে এমন ব্যবহার করার কারণ কি। তোমার আর সেটা জানার প্রয়োজন নেই। এটা বলো, তুমি আমাকে বারবার আপনি আপনি করে বলছো কেন? দেখেন, চরিত্রহীন ধোঁকাবাজ হতে পারি, বাট বড়লোকদের সম্মান দিয়ে কথা বলতে শিখেছি। তুমি যদি আমাকে ক্ষমা করতে নাই পারো তো আমাকে মেরে ফেলো, তবুও আমার সাথে এমন ব্যবহার করো না। শুভ তখন বর্ষাকে নিচ থেকে তুলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বিশ্বাস করো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু তোমাকে কখনো আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমার যোগ্য নই। বর্ষা, তোমরা অনেক ধনী মানুষ, তোমাদের অনেক বাড়ি গাড়ি আছে, ছোটোবেলা থেকেই তুমি ভালো ভালো খাবার খেয়ে বড় হয়েছো। আমি না পারবো তোমাকে দামি কোনো গাড়িতে চড়াতে, না পারবো তোমাকে ভালো কিছু খাওয়াতে,
বর্ষা, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবে। কুত্তা, তুই এই কথা এখন বলছিস কেন? যখন আমাকে ভালোবাসতিস তখন এই কথা মনে ছিল না? তখন তোমাদের বাড়িতে থাকতে থাকতে ভুলে গিয়েছিলাম যে আমি এতিম, আমার কিছুই নেই। এখন বুঝতে পারছি, তাই তোমাকে বলছি তুমি চলে যাও। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। তোমার থেকে ভালো ছেলে আমার লাগবে না, আমার তোমাকেই হলেই চলবে। পাগলামি করো না, আমি কখনো তোমাকে সুখে রাখতে পারবো না। তুমি কি আমাকে একটু ভালোবাসা আর দুবেলা দুমুঠো ভাত দিতেও পারবে না? এটাও যদি তুমি আমাকে দিতে না পারো, তাহলে আমি তোমার থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। আজকের পর থেকে তুমি আমাকে আর খুঁজে পাবে না। এই বলে বর্ষা চলে যেতে লাগলো। তখনই শুভ তার হাত ধরে হ্যাচকা একটা টান দিয়ে বর্ষাকে বুকের সাথে জড়িয়ে নিল। বর্ষা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে আটকালে কেন? আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে সুখে রাখতে পারবে না। পাগলি, তোর সুখের জন্য এই শুভ তার জীবনটাও বিলীন করতে পারে। তুমি এমন কথা বলো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তখন শুভ বর্ষার কপালে একটা চুমা দিয়ে আবার বুকের সাথে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর, চলো আমরা বিয়ে করি। কি? তোমার মতো পেতনিকে কে বিয়ে করবে? আমি পারবো না। কি? আমি পেতনি? তবে রে, দাঁড়া, আজ তোর খবর আছে। এই বলে বর্ষা শুভকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। পরে বর্ষা তার বুকের উপর উঠে কিল আর খুশি একাধারে মারতে থাকে আর বলতে থাকে, বল, আরো বলবি আমি পেতনি? কিন্তু শুভ আর কথা বলে না, তার চোখ আর খুলে না। বর্ষা ভয় পেয়ে যায়। এই শুভ, তোমার কি হলো? প্লিজ চোখ খোলো, আমি তোমাকে আর কখনো মারবো না। প্লিজ চোখ খোলো। তবুও শুভ চোখ খোলে না। বর্ষা কান্না করে শুভকে ধাক্কাচ্ছে আর বলছে, তুমি চোখ খোলো প্লিজ, শুভ চোখ খোলো। তারপর শুভ চোখ খুলে হেসে দেয়। তুমি এরকম ভীতু? বর্ষা তাকে হাসা অবস্থায় দেখে বর্ষা তার বুক থেকে উঠে চলে যেতে লাগে। শুভ বুঝে যায় তার ফাজলামিটা বেশি হয়ে গেছে। বর্ষা তার উপর রাগ করেছে। তখন শুভ বর্ষার হাত ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। আমাকে তোমার কষ্ট দিতে অনেক ভালো লাগে, তাই না? তোমার যত ইচ্ছে আমাকে কষ্ট দিও। সরি, আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আগে আমাকে বিয়ে করো, তারপর। আচ্ছা চলো, তোমাকে বিয়ে আগেই করব, তারপর তোমাকে দেখে নিব তুমি আমার জ্বালাতন কতটুকু নিতে পারো। আমিও দেখব তুমি কতটুকু পারো। এই বলে তারা কাজী অফিসের দিকে গেল। আর এদিকে বর্ষার বাবা, কিরে মা, 10টা বেজে গেল, এখন পর্যন্ত ঘুম থেকে উঠলি না? ওঠ মা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে বর্ষার বাবা দরজায় হালকা ধাক্কা দেয়, সাথে সাথে দরজা খুলে যায়। বর্ষার বাবা ভিতরে তাকিয়ে চমকে ওঠেন, কারণ বিছানায় সমস্ত কিছু সুন্দর করে গুছানো দেখতে পায়। পরে ভিতরে ঢুকে বর্ষাকে এদিক সেদিক খুঁজতে লাগে। তখনই একটা চিঠি পায়। তো চলুন দেখে আসি কি লেখা আছে সেই চিঠিতে। বর্ষার বাবা চিঠি খুলে পড়তে শুরু করলো। বাবা, তুমি মনে করেছো আমাকে ছোট থেকে অনেক আদর যত্ন করেছো। আমার চাওয়া কোনো জিনিস তুমি অসম্পূর্ণ রাখোনি, কিন্তু আমি তেমন তোমার আদর পাইনি। সারা দিন তুমি অফিসের কাজেই ব্যস্ত থাকতে, আমাকে সময় দিতে না। তাই আমি আমার খেলার সাথী হিসেবে শুভকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি। জানো বাবা, তার সাথে চলাফেরা করতে করতে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর এটা তুমি জেনে একটা ষড়যন্ত্র করে আমার থেকে শুভকে সরিয়ে দিলে। জানো, ওই দিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। শুভ আমাকে ধোঁকা দিল, কিন্তু বাবা, যখন আমি জানতে পারলাম এতে শুভর কোনো দোষ নেই, শুভ গরিব বলে তুমি তাকে মেনে নিতে পারবে না, আর আমি তোমার কাছে আবদার করলেও তুমি না করতে পারতে না, তাই তাকে আমি আবদার করার আগেই তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে। বাবা, তুমি তোমার টাকাটাই বুঝলে, আমার সুখটা কোথায় তা তুমি বুঝলে না। তাই তোমাকে আমার টাকার কাছেই রেখে গেলাম, আর আমি আমার সুখের কাছেই চলে গেলাম। আর একটা কথা বাবা, তুমি শুনে রেখো, যদি তোমার ক্ষমতা দিয়ে আমাকে খুঁজো, তাহলে কিন্তু এই বাড়িতে আমার লাশ আসবে। ইতি
তোমার হতভাগা মেয়ে। বর্ষার বাবা চিঠিটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি এটা কি করলাম? এদিকে শুভ আর বর্ষা কাজী অফিসে গিয়ে বিয়ের সমস্ত নিয়ম মেনে তারা বিয়ে করে বাড়িতে চলে আসে। বর্ষা কিছুক্ষণ পর বড় করে শুভর হাতে একটা বাজার করার লিস্ট ধরিয়ে দেয়। যাও, এগুলো বাজার থেকে নিয়ে আসো, আমরা আমাদের বাসর ঘর নিজে সাজাবো। প্রথম দিনই এত বড় বাস দিলা? থুক্কু, লিস্ট দিলা? তুমি না বললে আমাকে বিয়ে করে দেখে নেবে, তাই সামান্য কিছু কিনতে দিলাম। এটা সামান্য হলে বেশি কোনটা হবে? নিয়ে আসবো বেশিটা। না, আর লাগবে না। এই শোনো না, বলো। ওই দেখো একটা পাখি কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে। বর্ষা ওই দিকে তাকাতেই শুভ বর্ষার গালে একটা কিস করে দৌড়ে চলে যায়। পরে শুভ সমস্ত কিছু বাজার করে নিয়ে আসে। তারপর তারা নিজেরাই তাদের বাসরঘর সাজাতে থাকে। সন্ধ্যার সময় তাদের বাসরঘর সাজানো শেষ হয়। যাও, ফ্রেশ হয়ে আসো। চলো একসাথে ফ্রেশ হব। বর্ষা আর না করলো না। পরে তারা একসাথে ফ্রেশ হয়ে আসলো। তুমি আমাকে তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। না, আজ তুমি তোমার মতো করে সাজবে। দেখি আমার সোনা বউটা কত সুন্দর করে সাজতে পারে। আচ্ছা, কিন্তু এরপর থেকে তুমি আমাকে সাজিয়ে দেবে। আচ্ছা, দিব। এখন বাইরে যাও, কিছুক্ষণ পরে এই পাঞ্জাবিটা পরে আসবে। শুভ বাইরে চলে গেল। বর্ষা সাজতে সাজতে 9টা বেজে গেল। পরে বর্ষা নতুন বউয়ের মতো খাটের উপর ঘোমটা দিয়ে শুভর ফোনে একটা মেসেজ করলো, এখন আসতে পারো। শুভ মেসেজ পেয়ে রুমে আসলো। তখন বর্ষা শুভকে সালাম করলো। যাও, উজু করে আসো। আমার অজু আছে। আগে আমরা 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়ব। পরে তারা 2 রাকাত নামাজ পড়ে অতঃপর বর্ষা খাটে ঘোমটা দিয়ে বসে পড়ে। শুভ তার পাশে বসে ঘোমটা সরাতেই অবাক। আমার বউ কোথায় গেল? আপনি কে? কি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি বর্ষা, তোমার বউ। তুমি আজ এত সুন্দর করে সেজেছ, আমি তোমাকে চিনতেই পারছি না। আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম। এর আগে আমার প্রেমে তুমি পড়ো নাই? ওটা ছিল প্রেমিকার প্রেম, এটা এবার আমার সুন্দরী বউয়ের প্রেমে। তোর পাগল। এই বলে বর্ষা শুভকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর শুভ, আচ্ছা একটা সত্যি কথা বলবা? আচ্ছা বলো। আমি এখানে আছি তুমি কেমনে জানলা? গতকাল যখন তুমি সজীবকে ফোন দিয়েছিলে, তখন আমি তোমার খোঁজ করার জন্য সজীবের কাছে এসেছিলাম, আর তখনই তুমি ফোন করো। আর আমি সজীবের থেকে ফোন কেড়ে নিয়ে আমি কানে ধরি, তোমার কথা শুনি। তারপর আমি তোমার ফোন নাম্বারের লোকেশন বের করে রাতে চলে আসি। তার মানে সজীব আমার প্রতি রাগ করে নাই? রাগ করবে কেন? তখনই শুভ সজীবের কাছে ফোন দেয়। সরি দোস্ত, রাগ করিস না, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা বাবা, ক্ষমা করলাম। এখন বল কি জন্য ফোন দিয়েছিস? দোস্ত, আমি বিয়ে করে ফেলেছি। কি বলছিস সেগুলো? তোর মাথা ঠিক আছে? গতকাল বর্ষা আমার কাছে এসে অনেক কান্না করেছে তোকে ভুল বুঝে। এখন যদি সে জানে তুই বিয়ে করছিস, তাহলে তো সে আত্মহত্যা করবে। তখন বর্ষা শুভর হাত থেকে ফোন কেড়ে নিয়ে, আমি আত্মহত্যা করব না, আমি এখানেই আছি। শুভ আমাকেই বিয়ে করেছে। আমাকে একবারও বললি না? ওর সমস্যা নাই, আমার সন্তান হলে তোর সন্তানের সাথে বিয়ে দিয়ে তোর রাগ ভাঙাবো, কেমন? রাখি এখন, বাসর করব। কুত্তা তোরে। শুভ ফোন কেটে দিয়ে বর্ষার দিকে যেতে থাকে। ওয়েট, তুমি কোথায় আসতেছো? তোমাকে আদর করব। তার হচ্ছে না, আগে তোমার শাস্তি পেতে হবে। কেন? কি জন্য? আমি তোমার বউ, যখন তোমার ইচ্ছা আমাকে আদর করবা, কিন্তু তখন তুমি আমাকে চোরের মতো কিস করলে কেন? তার জন্য। তাহলে আমার শাস্তি কি? তুমি আমার ঠোঁটে লম্বা একটা কিস করবে, তারপর। শুভ তারপর কিস করতে করতে 4 ঠোঁট এক করে দেয়। শুভ প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগে। আরো লম্বা দিতে হবে। যা দুষ্টু। এই বলে বর্ষা শুভর বুকে মাথা লুকালো। এই শুভ, শোনো না। বলো। আমার তোমার মতো একটা কিউট বাচ্চা লাগবে। কি? তুমি তো নিজেই এখন বাচ্চা। আমি কিচ্ছু বুঝি না, ব্যাস আমার বাচ্চা লাগবেই তো লাগবেই।
আচ্ছা, তোমার রাগ করতে হবে না, আমি এখনই দিচ্ছি, তুমি বাতি বন্ধ করো। তারপর তারা বাতি বন্ধ করে ভালোবাসার অটল সাগরে ডুব দেয়। 7 বছর পর। আব্বু আব্বু, তুমি আমাকে মার্কেট করে দিবা না? সামনে তো 14ই ফেব্রুয়ারি। আচ্ছা বাবা, তোমার আম্মুকে রেডি হতে বলো। পরে আদনান গিয়ে বর্ষাকে বলল, আম্মু, পাপা তোমাকে রেডি হতে বললো, আমাকে মার্কেট করে দিবে। তারপর তারা 3 জন মিলে গেল শপিং করতে। শপিং শেষ করে আসতে পিছন থেকে কে যেন বলে উঠল, বর্ষা মা দাঁড়া। বর্ষা পিছনে তাকিয়ে হবাক, কেননা সেই লোকটি আর কেউ না, বর্ষার বাবা। বর্ষা তা দেখে অভিমানের কারণে, এই শুভ, তাড়াতাড়ি এখান থেকে চলো। এই বলে জোরে পা ফেলতে লাগলো বর্ষা। মারে, তোর আমার প্রতি এত অভিমান? এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে। আমি না হয় একটা অন্যায় করেছি, তাই বলে তোর বুড়ো বাপটাকে এত কষ্ট দিবি? আমি যেদিন তোর চিঠিটা পেয়েছিলাম সেদিন আমার বুঝ আসছে, মা, টাকায় সব কিছু হয় না। আমার এত টাকা থাকলেও তোকে এই 7 বছর ধরে একা একাই খুঁজে বেড়াচ্ছি। মা, তুই যে না করেছিলি আমার ক্ষমতা দিয়ে যেন তোকে না খুঁজি, ক্ষমতা দিয়ে তোকে খুঁজলে নাকি তোর লাশ আমার বাড়িতে আসবে। আমি কিভাবে পারবো বাবা হয়ে সন্তানের লাশ দেখতে? মারে, তোর এই বুড়ো বাপটা তো 2 দিন পর মরেই যাবে। মারে, আমাকে ক্ষমা করে দিয়ে আমার বুকে আয় মা। বর্ষা তখন কান্না করে বর্ষার বাবাকে জড়িয়ে ধরে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোকে কাছে পেয়েছি, আমার কষ্ট শেষ। এই বলে বর্ষার বাবা কপালে একটা চুমা দেয়। শুভ বাবা, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবা? আমাকে ক্ষমা করবা না? পরে শুভ বর্ষার বাবাকে জড়িয়ে ধরে। তখনই আদনান, আম্মু, তুমি কাকে জড়িয়ে ধরেছো? আমাকে রেখে আমি কিন্তু চলে যাব। তখন বর্ষার বাবা আদনানকে কোলে তুলে নেয় আর বলে, নানা ভাই, তুমি রাগ করে কোথায় যাবা? আমি তোমাকে কোথাও যেতে দিব না। নানু, তুমি পচা, আমাকে এতদিন দেখতে আসোনি। এই যে কান ধরছি, আর কখনো ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। আদনান খিলখিল করে হেসে উঠল। বর্ষার বাবা তখন বর্ষাকে বলল, চল মা, বাড়িতে যাই, তোকে ছাড়া বাড়িটা একদমই খালি খালি লাগে। পরে তারা বাড়িতে চলে গেল। এখন আর তাদের মাঝে কোনো কষ্ট রইল না, হাসি খুশি তাদের দিনকাল কাটতে লাগলো।